জায়গাটা একটু আলোচনায় আসবো, যে যেভাবে আমেরিকা একেবারে খুঁজতে খুঁজতে বঙ্গোপসাগরে তেলের সন্ধান করতে করতে সেন্ট মার্টিন দ্বীপে ঢুকে গিয়েছে, তাহলে বাংলাদেশে এখন যে ভূমিটা, সেই ভূমির লড়াইয়ে কোন কোন দেশ রয়েছে বলে আপনি মনে করছেন? কারণ চীনও ছেড়ে কথা বলবে না, ভারতের একেবারে প্রতিবেশী দেশ বাংলাদেশ, আমেরিকা ঢুকে গিয়েছে, ইকুয়েশনটা কি দাঁড়িয়েছে? দেখো, এই যে বাড়ির দরজা খুলে চলে যাওয়ার যে গল্পটা আমি বললাম না, এই বাড়ির দরজা খুলে আলমারি খুলে চলে যাওয়াটা রোজকার অভ্যেস হয়ে গেলে খবরটা কিন্তু বেশি দিন শুধু একটা পাড়ায় চেপে থাকে না, অনেক জায়গায় চলে যায়। সুতরাং বাংলাদেশ অ্যাজ এ টেরিটরি ইজ হাইলি পেনিট্রেটিভ টেরিটরি, এবং সেখানে পেনিট্রেশন করাটা খুব ইজি হয়ে দাঁড়িয়েছে যে কারুর কাছে। যারা আজকে সুযোগ সন্ধানী যায় যে দেশগুলো আছে, যারা ধরো তেল, চাল, নুন, চিনি যা পায় তার দিকে দৌড়ায়, এরকম বহু দেশ তো পৃথিবীতে আছে। এরকম দেশগুলো কিন্তু কোনোদিনই এই সুযোগটাকে ছাড়বে না, এবং ছাড়বে না বলেই তারাও তাদের মতো করে পেনিট্রেট করতে চাইছে। তবে এটা বুঝতে হবে, যদি তারা পেনিট্রেট করতে, যে রিলেশনশিপটার মধ্যে দিয়ে পেনিট্রেট করতে চায়, সেটা যদি ইন্টার গভর্নমেন্টাল রিলেশনশিপ না হয়, তাহলে তারা কেন বা কীভাবে পেনিট্রেট করবে? তার জন্যে তাদের কিন্তু চেষ্টা করছে তারা কোনো একটা অন্যরকম ট্রানজ্যাকশন করে, কোনোভাবে ইউনিস বা ইউনিসের আশেপাশের লোকজনদের কেনাবেচা করে বাংলাদেশের ভিতরে পেনিট্রেট করা। এই ধরনের সিমিলার পেনিট্রেশন ইউএসএ যখন বাংলাদেশে হাসিনার সময় করতে চেয়েছিল, ওনা কিন্তু বাধাপ্রাপ্ত হয়েছিল। পরবর্তীকালে আবার করতে চেষ্টা করছে। এই যে করতে চেষ্টা করছে এই জিনিসটা, সেটা কিন্তু বোধহয় বাংলাদেশে, চায়না এবং ভারতবর্ষ, যাদের নিজস্ব ইনভেস্টমেন্ট অলরেডি বাংলাদেশে আছে, বাংলাদেশের ডেভেলপমেন্টাল ইনভেস্টমেন্ট আছে, ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট আছে, সেই জায়গাগুলোতে দাঁড়িয়ে কোথাও একটা গিয়ে কিন্তু খটকা লাগবে, এটা বাস্তব। তবে এটাও একটা কথা যে যদি আজকে কাউন্টার ব্যালেন্সিং স্টেট অফ ডিপ্লোমেসি শুরু হয়, তাহলে কিন্তু বাংলাদেশকে আগে ডিসাইড করতে হবে যে বাংলাদেশের গভর্নমেন্ট কাদের সাথে চলতে চাইছে। আমি ধরো তর্কের খাতিরে ধরেই নিলাম যে আগামী যে বাংলাদেশের গভর্নমেন্ট আসবে, তারা ইন্ডিয়ার দিকে পিঠ করে আজীবন থাকবে। যদি আমি লিখে সই করে দিচ্ছি, যেদিন গভর্নমেন্ট শপথ নেবে তার 1 মাসের মধ্যে কি 2 মাসের মধ্যেই তাদের যে টপ লিডার হবে তারা ভারতবর্ষ সফরে আসবে, ঠিক আছে? এবার যদি সেটা ধরো না হলো, যদি আমেরিকা আর চায়নাকে নিয়ে তারা বাঁচবে এবং নববন্ধু পাকিস্তানকে নিয়ে তারা বাঁচবে ভাবে, তাহলে আমি প্রথমেই বলছি পাকিস্তানের পাতাটা কাটবে। পাকিস্তানের যখন পাতাটা কাটবে, অবভিয়াসলি চায়নায় এমনি ইনভেস্টমেন্টও বাংলাদেশে অনেক আছে। এইবার আমেরিকার যে ইন্টারেস্ট ইন বাংলাদেশ পোর্ট লাইন অ্যান্ড বাংলাদেশ ওয়াটার লাইন, সেই ইন্টারেস্টটাকে কতটা বাংলাদেশের আগামী গভর্নমেন্ট সাপোর্ট করতে চাইবে, সেটা কিন্তু একটা বিরাট বড় প্রশ্নবোধক চিহ্ন। কারণ বাংলাদেশ যদি দেখে, আমেরিকা চাইছে না বাংলাদেশ এক্ষুনি নির্বাচন হোক, 100 বার আমি ওটাই বলতে যাচ্ছিলাম। যদি বাংলাদেশের গভর্নমেন্ট আসে, বাংলাদেশ কিন্তু চাইবে না যে তাদের বন্দরগুলো একটা অন্য দেশের কন্ট্রোলে থাকুক, কারণ বাংলাদেশের বাণিজ্যিক গ্রোথটা তাহলে তো কমে যাবে। সুতরাং বাংলাদেশ অ্যাজ এ টেরিটরি, দেখো কোনো হাউয়াগিরি যারা করে, মানে ওই লম্পটগিরি যারা করে, বা ধরো দায়িত্বহীনভাবে যারা চেঁচায়, সেই সব লোকগুলো যখন সরকারের টেবিলে বসে আছে, আমি বাংলাদেশের ব্যাপারে অনেক কি বলবো গঠনহীন কথাবার্তা তোমার শোতে বলেছি, তাদের আমি লুঙ্গির বুক পকেট বলে ডেকেছি, কিন্তু আমি এখনো তাদের লুঙ্গির বুক পকেটই বলবো, যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশে একটা স্টেডি গভর্নমেন্ট আসুক, বাংলাদেশে ভোটের মাধ্যমে একটা স্টেডি গভর্নমেন্ট আসুক, আমি তাকে গভর্নমেন্ট অফ বাংলাদেশ বলে সম্বোধন করব। আমি তাদের যে নেতা ইলেক্টেড হবে, যে প্রাইম মিনিস্টার হবে, তাকে আমি অনারেবল প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ বলে সম্বোধন করব। কারণ আমি আজকের ডেটে দাঁড়িয়েও বাংলাদেশ সংবিধান অনুযায়ী যিনি প্রাইম মিনিস্টার আছেন, সেই ম্যাডাম শেখ হাসিনাকে আমি যতবার নাম নিয়েছি তোমাদের শোতে, ম্যাডাম শেখ হাসিনা প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ বলেছি, কারণ উনি ভোটে হেরে বাংলাদেশ ছাড়েননি। সুতরাং নেক্সট যে ভোটে জিতবে আমি তাকেও অনারেবল প্রাইম মিনিস্টার বলবো। কিন্তু এরই মধ্যে আরেকটা খবর যেটা একটুখানি জানাতে চাইবো দর্শকদেরকে, যে পাকিস্তান সেনাবাহিনী 3 জন ব্রিগেডিয়ার তারা ঢাকায় পৌঁছেছেন, এবং তারা কি করেছেন, এই যে রামু সেনানিবাস সেইখানে তারা যাচ্ছেন, এবং তারা আরও যেটা গুরুত্বপূর্ণ বিষয়, তাদের যে পাসপোর্টটা রয়েছে সেটা পাকিস্তান সেনাবাহিনীর মেডিকেল কোরের সদস্যদের বলে জানা যাচ্ছে, এবং প্রত্যেকটা পাসপোর্টই 1 বছর করে তার ভ্যালিডিটি। তার মানে পাকিস্তান থেকে আইএসআই এর লোকও এখন আসছে, চায়নার লোকজন আসছে, আমেরিকা এসে বসে রয়েছে। মানে এই যে খিচুড়ি জায়গাটাতে ভারতের কি পলিসি, ভারত কি করবে? কারণ ভারতের তো একেবারে পার্শ্ববর্তী দেশ। দেখো, আমি তোমাকে একটা কথা বলি, স্নাইপার
রাইফেল দেখেছো নিশ্চয়ই, সবাই দেখেছি আমরা স্নাইপার রাইফেল। স্নাইপার যারা নিয়ে বসে থাকে তাদের কাজ কি বলো তো, সব থেকে ইম্পর্টেন্ট কাজ সেটা হচ্ছে চোখটা খোলা রাখা, আর টার্গেটে যেন জিনিসটা আমার একদম ফিক্স থাকে, চোখটা যেন স্থির থাকে। এবার স্নাইপার অপারেশন যারা এক্সপার্ট তারা নিশ্চয়ই আরও বলবেন, যারা আর্মস এক্সপার্ট, আমি আর্মস এক্সপার্ট নই, তবুও আমি তোমায় বলছি আমার যতটুকুনি মনে হয় এতে প্রচণ্ড ধৈর্য লাগে এবং এটা প্রচণ্ড মাথায় মাসেল মেমোরি লাগে। শান্ত একদম ঠান্ডা মাথা নিয়ে ঘন্টার পর ঘন্টা তাদের বসে থাকতে হয়, তা অবজার্ভ করতে হয়। তুমি ভারতবর্ষকে সেই স্নাইপার ভাবো। ভারতবর্ষের দায়িত্ব নয় কিন্তু যে দুমাদ্দুম গুলি চালানো, ভারতবর্ষের দায়িত্ব হচ্ছে ওই স্নাইপারে চোখ রেখে বসা। কেন আমি স্নাইপার বললাম, দূরবীন বললাম না? তার কারণটা হচ্ছে যে যদি আমি দেখি কেউ বন্দুক তুলেছে তাহলে যেন আমি ট্রিগারটা দাবাতে পারি, আর যদি আমি দেখি কেউ উপার থেকে পায়রা উড়িয়েছে তাহলে যেন আমি দায়িত্বপূর্ণভাবে দেখতে পারি ওই পায়রাটাকে মাঝ রাস্তায় কেউ মেরে না দেয়। সুতরাং দুক্ষেত্রেই অ্যাজ এ স্নাইপার আমার দায়িত্বটা থাকছে। সুতরাং ভারতবর্ষ একটা ভেরি ভেরি রেসপন্সিবল নেশন। ভারতবর্ষ কোনোদিন কারোর ইন্টারনাল পলিটিক্সে ইন্টারভিন করেনি। কিন্তু বাংলাদেশ ইস্যুতে ভারত আর চীন কি এক লাইনে বসবে? দেখো, চীনের সঙ্গে ভারতের আমি আবারও বলছি, চাপা টেনশন তো সব আমি আবারও বলছি, তুমি ছোটবেলায় আমরা সবাই আর কি ছুটি ছুটি হতো তখন বিভিন্ন মেক্সিকান সিনেমা টিনেমা দেখাতো, ওয়েস্টার্ন সিনেমা। তখন দেখেছো একটা সিনেমা, একটা খুব বিখ্যাত দৃশ্য আছে, স্ট্যান্ড আপ বলে, মেক্সিকান স্ট্যান্ড আপ বলে, তাতে এই সবাই সবার দিকে এরকম বন্দুক করে দাঁড়িয়ে থাকে, দেখেছো? সবাই সবার দিকে বন্দুক করে দাঁড়িয়ে থাকে। মজার ক্ষেত্রে এটাও দেখতে পারো, এরকমই একটা সিনারিও ভাবতে পারো, সবাই সবার দিকে বন্দুক করে দাঁড়িয়ে আছে, অসুবিধা নেই তাতে। ডিপ্লোমেসিতে এরকম সিনারিও কেউ করে না, কিন্তু এরকম সিনারিও যদি একটু ডিপে গিয়ে ভাবা যায় হয়তো এরকম সিনারিও এক্সিস্ট করছে, তার মানে এই নয় কেউ ট্রিগার চিপে দেবে। বাট এটাও বাস্তব, যদি তুমি চেবার চেষ্টা করো, তুমি ইফ ইউ পুল দ্য ট্রিগার হাফ আই উইল ব্লো ইউর হেড, এটুকুনি একদম সিম্পলি বুঝে নাও। কারণ ভারতবর্ষ না ভীষণ ভীষণ ধৈর্যশীল। আচ্ছা, আমাদের দেশে ঢুকে যে পাকিস্তান এতগুলো মানুষকে মারলো, তাদের এগেনস্টে গিয়ে কিন্তু পাকিস্তান সাধারণ মানুষের রক্তপাত আমরা করাইনি। আমরা কি করলাম, যে যে টেররিস্ট অর্গানাইজেশন এর সাথে যুক্ত তাদের নির্মূল নিঃশেষ করার জন্য আমরা প্রয়াস চালালাম, কারেক্ট? তার মানে সেই দেশটার ডিপ্লোমেসিটা কত ভাবনা চিন্তা করে পদক্ষেপগুলো তোলে সেটা বোঝার। এবার পাকিস্তান কোথায়? পাকিস্তান ভারতবর্ষের ম্যাপের উপরে, কারেক্ট? কিন্তু বাংলাদেশ কোথায়? বাংলাদেশ হচ্ছে গ্রিপের মাঝখানে, এরকম তিন দিক থেকে এই তিনটের মাঝখানে একটা জায়গায় বাংলাদেশ ঢুকে আছে। দেখো, আমরা যদি চাই যে কোনো মুহূর্তেই লেবু নিংড়ে রস বার করে ফেলতে পারি, কিন্তু সেটা করার যে মানসিকতাটা সেটা আমরা বহন করি না। আমি বলবো বাংলাদেশকে, বাংলাদেশ আমাদের ভীষণ প্রিয় একটা রাষ্ট্র, বাংলাদেশের সাধারণ মানুষকে ভারতবর্ষের গভর্নমেন্ট দীর্ঘদিন সমর্থন জানিয়েছে, সাহায্য করেছে এবং দীর্ঘদিন তাদের পাশে ছিল। কিন্তু বাংলাদেশের এখন যারা মাসনাদ চালাচ্ছে তাদের বোঝা উচিত এবং ঈশ্বরের কাছে বা তাদের যারা ঈশ্বর আছে আল্লাহর কাছে থ্যাঙ্কফুল থাকা উচিত যে বাংলাদেশ তিন দিক থেকে ভারতবর্ষের দ্বারা আবর্তিত এবং বাংলাদেশের তিন দিক থেকে ইসরায়েল নেই, বাংলাদেশের তিন দিক থেকে রাশিয়া নেই, বাংলাদেশের তিন দিক থেকে এমন কোন দেশ নেই, এমন কোন দেশ নেই ভারতের মতো একটা দেশ যারা বাংলাদেশকে নিঃশেষ করে দিতে পারে ইন মিনিট।